হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2024 সালে এসএসসি জিডি কনস্টেবলে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 10 নম্বর ক্লাস, যেটি 22শে ফেব্রুয়ারি দ্বিতীয় শিফটে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পারলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস 2023 ফৌজদারি কার্যবিধির প্রতিস্থাপনের লক্ষ্যে এটি কার দ্বারা চালু করা হয়েছিল? তো এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিত্বকে তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলাও। তো দেখো, সংশ্লিষ্ট ব্যক্তি দেওয়া আছে এবং বাদ্যযন্ত্র দেওয়া আছে। তো সংশ্লিষ্ট ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো দেখো, এস বালাচন্দর ইনি কিন্তু বীণাবাদক, অনুষ্কা শঙ্কর ইনি কিন্তু সেতারবাদক, আর কিষাণ মহারাজ হবে তবলাবাদক। তো আমাদের অপশন নম্বর ডি হলো সঠিক। ঠিক আছে, ডিতে রয়েছে সঠিক উত্তর। তো এস বালচন্দর তিনি বীণার সঙ্গে যুক্ত, অনুষ্কা শঙ্কর সেতার বাদক এবং কিষাণ মহারাজ তিনি কিন্তু তবলা বাদক। 2011 সালের জনগণনা অনুযায়ী প্রাপ্তবয়স্ক পুরুষদের সাক্ষরতার হার ড্যাশের বিপরীতে মহিলাদের সাক্ষরতার হার 59.3%। তো এখানে প্রাপ্তবয়স্কের বলতে 15 বছর প্লাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা বলতে 15 প্লাসকে বলা হচ্ছে। তো সঠিক উত্তর হবে 78.8%। পুরুষদের সাক্ষরতার হার 78.8%-এর বিপরীতে মহিলাদের সাক্ষরতার হার 59.3%। ভারতের জাতীয় সাক্ষরতার হার 74.04%। ঠিক আছে, ভারতের জাতীয় সাক্ষরতার হার 74.04%। ড্যাশ পুরস্কার ভারতীয় নৃত্যে অভিনয় বা নৃত্যের গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃত স্বরূপ দেওয়া হয়। কোন পুরস্কারটি ভারতীয় নৃত্যে অভিনয় বা নৃত্যের গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃত স্বরূপ দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে মনোরমা টক্কর পুরস্কার। মনোরমা টক্কর পুরস্কার এটি কিন্তু নৃত্যের অভিনয় বা নৃত্যের গবেষণায় জন্য দেয়া হয়। রাজ্যসভায় কতজন সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়? দেখো, রাজ্যসভার যে সমস্ত সদস্য নির্বাচিত হয় তারা কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। তারা রাজ্য বিধানসভা যে সমস্ত নির্বাচিত সদস্য রয়েছে সেই সদস্যের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়। তো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন নির্বাচিত সদস্য রাজ্যসভায় নির্বাচিত হয়? তো সঠিক উত্তর হবে 238 জন। রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট 12 জন সদস্যকে কিন্তু মনোনীত করেন। ঠিক আছে, মনোনীত করেন 12 জন সদস্যকে। বর্তমানে সদস্য রয়েছে 245 জন, যেখানে 233 জন নির্বাচিত এবং 12 জন মনোনীত। আর রাজ্যসভার সর্বোচ্চ আসন
50টি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবুয়া আবাস যোজনা নামে একটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে? তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড সরকার এই আবুয়া আবাস যোজনা নামে একটি প্রকল্প অনুমোদন করেছেন। যে কোনো টেনিস খেলায় যখন খেলা যে কোনো টেনিস খেলায় যখন খেলা 0-0 অবস্থায় বা 0-0 পয়েন্টে শুরু হয় তখন কি বলা হয়? তখন বলা হয় লাভ। ঠিক আছে। যখন উভয় খেলোয়াড়েরই পয়েন্ট শূন্য থাকে তখন কিন্তু তাকে লাভ বলা হয়। মন্দা এবং হতাশার সময় যে বেকারত্ব দেখা যায় তাকে কি বলা হয়? তো মন্দা এবং হতাশার সময় যে বেকারত্ব দেখা যায় তাকে বলা হয় চক্রীয় বেকারত্ব। দেখো, যখন মন্দা দেখা যায় বা অর্থনীতি মন্দা দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সংস্থা থেকে কিন্তু কর্মীদের ছাঁটাই করা হয়। এবং আবার যখন মন্দা ভাব ভালো হয়ে আসে বা অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে আসে তখন কিন্তু আবার সেই শ্রমিকদের কাজে নিয়োগ করা হয়। ঠিক আছে। এই যে যে ধরনের বেকারত্ব তাকে বলা হয় চক্রীয় বেকারত্ব। তো অর্থনীতি অবস্থা ভালো হলে চাকরি থাকবে এবং অর্থনীতি খারাপ হলে চাকরি থাকবে না। ঠিক আছে। এই যে চক্রাকার ব্যবস্থা, তা এই চক্রাকার ব্যবস্থাকে বলা হয় চক্রীয় বেকারত্ব। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি 2023 সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন? তো ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন স্বামীনাথন জানকিরাম। ঠিক আছে। জুন 2023 সালে স্বামীনাথন জানকিরাম যিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত রয়েছে। আর রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব ভারতে সবুজ বিপ্লব সম্পর্কিত নিচের কোনটি সঠিক? তো 1 নম্বরে বলেছে সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যগত কৃষি থেকে এক ফসলি চাষে স্থানান্তরিত হওয়া ক্ষুদ্র কৃষকদের উপর ঋণাত্মক প্রভাব ফেলেছিল। সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল? খাদ্যশস্য উৎপাদনের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যে সমস্ত ছোট কৃষকরা তাদের জমিতে বহু ফসল ফলাতো, সেখান থেকে বছরে এক ফসলি চাষ করতে গিয়ে তাদের কিন্তু একটা ঋণাত্মক প্রভাব হয়েছিল। তো এই অপশনটা কিন্তু সঠিক। 2 নম্বর বলেছে সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত পুঁজিকরণ। তো সবুজ বিপ্লবের ফলে কৃষকদের হাতে কিন্তু কিছু টাকা চলে এসেছিল। তো এটাও কিন্তু সঠিক উত্তর হবে। তো 1 এবং 2 উভয় বিবৃতি কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন, সময়ের মৌলিক একক কী? তো সঠিক উত্তর হবে সেকেন্ড। সময়ের মৌলিক একক হলো সেকেন্ড। ঠিক আছে। সময়ের মৌলিক একক সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, টাকা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি পড়ে সঠিক বিবৃতি শনাক্ত করো। তো বিবৃতিগুলো কি? এতে বলেছে টাকা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসেবে কাজ করে। আর বিতে বলেছে সমস্ত পণ্য ও পরিষেবার মূল্য আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে। তো দুটো বিবৃতি সঠিক। এ এবং বি উভয় বিবৃতি সঠিক। এতে বলেছে টাকা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসাবে কাজ করে, এটাও সঠিক। আর সমস্ত পণ্য ও পরিষেবার মূল্য আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে, এটাও কিন্তু সঠিক। অন্ধ্রপ্রদেশে কোন নৃত্যের উদ্ভব হয়েছিল?
তো অন্ধ্রপ্রদেশে উদ্ভব হয়েছে কুচিপুড়ি নৃত্য। কুচিপুড়ি একটি শাস্ত্রীয় নৃত্য অন্ধ্রপ্রদেশের। এছাড়াও যদি দেখি সাত্রিয়া, এটা কিন্তু অসমের শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ। ঠিক আছে, ভারতনাট্যম তামিলনাড়ু আর কত্থক উত্তরপ্রদেশ বা ইউপি। পরবর্তী প্রশ্ন, টিপু সুলতান কোন বছর মহীশূরের শাসক হয়েছিলেন? তো টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন 1782 সালে। হায়দার আলীর পর টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন। ভারতে নিচের কোন রাজ্যে নক্রেম উৎসব পালিত হয়? তো নক্রেম উৎসব পালন করা হয় ভারতের মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে এই নক্রেম উৎসব পালন করা হয়। নিচের কোন ক্লাব আই লিগ 2023-24 খেলেছে? তো নিম্নলিখিত কোন ক্লাব 2023-24 আই লিগ খেলেছে? দেখো, পাঞ্জাব এফসি, এরা কিন্তু আইএসএল খেলেছে। ঠিক আছে, পাঞ্জাব এফসি 2023-24 মরশুমে আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ খেলেছে। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব 2023-24 আই লিগ খেলেছে এবং 2023-24 মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএলে উত্তীর্ণ হয়েছিল। তো সঠিক উত্তর হবে 2 নম্বর সঠিক, শুধুমাত্র 2 সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো আই লিগ খেলেছিল মোহামেডান স্পোর্টিং 2023-24 এবং 2023-24 আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দরুন তারা আইএসএলে উন্নীত হয়েছে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? তো সঠিক উত্তর হবে 51 এ অনুচ্ছেদে। 51 এতে 11টি মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা রয়েছে। আর যদি ভাগ বলি, ভাগ হচ্ছে 4 এ ভাগ। ঠিক আছে, 4 এ ভাগে কিন্তু এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু 10টি মৌলিক কর্তব্য ছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের বাধ্যতামূলক শিক্ষাদান এটি অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে 11টি। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বলেছে দেখো, 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ নাগাদ ভারত দ্রুততম উঠতি অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়েছিল। তো এটা কিন্তু সঠিক। আর দ্বিতীয়ত বলেছে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উন্নয়নের কয়েকটি মূল সূচকের জন্য পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এটাও কিন্তু সঠিক। তো 1 এবং 2 উভয় বিবৃতি কিন্তু সঠিক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহযোগিতায় নন্দ বংশকে পরাজিত করে এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, 2023 সালের নভেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল? সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল? তো সঠিক উত্তর হবে পাঞ্জাব এবং বরোদা। পাঞ্জাব এবং বরোদা এই দুই দল 2023 সালের
সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনাল খেলেছিল? সৈয়দ মুশতাক আলী ট্রফি একটি টি-20 ফরম্যাটে খেলা হয়। ঠিক আছে, টি-20 ফরম্যাটে খেলা হয় সৈয়দ মুশতাক আলী ট্রফি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।